সপ্তাহের প্রথম দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের পাশাপাশি রয়েছে বেশ কিছু কর্মসূচি। আনিসুল সালমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। ১ জুলাই যোদ্ধার সাক্ষ্যের মাধ্যমে কার্যক্রম শুরু। অস্তিত্ব সংকটে তিস্তা সেচ প্রকল্প, নদীতে পানি না থাকলেও খাল সংস্কারে ব্যয় হচ্ছে ১,৫০০ কোটি টাকা। এবং নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ট্রফি জয় নিয়ে আশাবাদী দুই দলই। সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে তিনি নিজ কার্যালয়ে যান। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনে তিনি সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক। এছাড়া সৌদি রাষ্ট্রদূত তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩য় টার্মিনাল নিয়ে একটি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন মন্ত্রীদের সাথেও একাধিক বৈঠক রয়েছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। শনিবার ছুটির দিনে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার নিজ কার্যালয়ে অফিস করেন। সপ্তাহের প্রথম দিনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এ নিয়ে আরও জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, জানাবেন প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি রয়েছে? কৌরি, আজকে সপ্তাহের প্রথম দিনই সকাল প্রায় ৯:৩০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সচিবালয়ে প্রবেশ করেছেন। ওনার মন্ত্রিপরিষদ বিভাগের যে ওনার নিজ কক্ষ রয়েছে সেখানে উনি ওনার দিনের কর্মসূচিগুলো শুরু করেছেন। আজকে বেশ কিছু কর্মসূচি ওনার রয়েছে সচিবালয়ে। সেটির মধ্যে প্রথম ছিল আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক ছিল, যে বৈঠকে উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে, আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্র নীতিগুলো কিভাবে কাজ করবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এবং ওনার সাথে সৌজন্য সাক্ষাৎটি শেষ হওয়ার পরই একটি বৈঠক শুরু হয়েছে। সেটি হচ্ছে যে সৌদি আরবের যে রাষ্ট্রদূত রয়েছে তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক চলছে। এই মুহূর্তে বৈঠকটি চলছে। আমরা দেখেছি যে এই বৈঠকটিতে মধ্যপ্রাচ্যের সাথে এবং সৌদি আরব একটি বড় শ্রমবাজার রয়েছে। সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার কিভাবে করা যায় এবং পাশাপাশি সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ কিভাবে আরও বেশি সংখ্যক শ্রমিক পাঠাতে পারে, এই সমস্ত বিষয়ে তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের একটি বৈঠক চলছে এই মুহূর্তে। আমরা দেখেছি যে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমরা অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী উনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি উনিও এই বৈঠকে অংশ নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে ভিতরে প্রবেশ করেছেন। তো এই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। শেষ হওয়ার পরে হয়তো আমরা বলতে পারবো যে পরবর্তীতে কি কি সিদ্ধান্ত হয়েছে। আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই বৈঠকটি শেষ হলে পরে আরেকটি বৈঠক আছে, সেটি হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৩য় টার্মিনালটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি ৯৫% কাজ সম্পূর্ণ হয়েছে। সেটি এখন অপেক্ষায় আছে কবে এটি চালু হবে। কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক টার্মিনাল 3-র যে অপারেটিং, এটি কি বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া হবে নাকি বাংলাদেশের কোনো কোম্পানি এটি অপারেট করবে, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। যে কারণে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিমানমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী তারা দুইজনই কিন্তু এই মন্ত্রিপরিষদ বিভাগের যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে একটি বৈঠক হবে। প্রায় দীর্ঘ ঘণ্টাখানিক এই বৈঠকটি চলবে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কিছু কর্মসূচি রয়েছে, যেমন প্রশাসনিকভাবে সচিবালয়কে আরও গতিশীল করার জন্য এবং সারা দেশের প্রশাসনকে আরও কার্যকরভাবে গতিশীল করার জন্য এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেগুলো আরও দ্রুত বাস্তবায়নের জন্য, প্রশাসনকে চাঙ্গা করার জন্য বিভিন্ন দপ্তরের সচিব এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। এইভাবে বিকাল পর্যন্ত তার কর্মসূচি রয়েছে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে তার একটি বৈঠক রয়েছে এবং সেখানে উনি সার্বিক দিক নির্দেশনা দিবে যে সেই মন্ত্রণালয়ের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে। কৌরি, এখনকার মতো আমার হাতে থাকা সর্বশেষ এই ছিল সচিবালয়ের সর্বশেষ সংবাদ। ইমন, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিচ্ছেন একজন আহত জুলাই যোদ্ধা।
বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলাটির সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, মোট 28 জন সাক্ষী এই মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। বলেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানান, নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে, এতে বিচারের ওপর কোনো প্রভাব পড়বে না। এদিকে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনু সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। ঈদকে সামনে রেখে রাজধানীর ফ্যাশন হাউস ও শপিং মলগুলোতে আসতে শুরু করেছেন ক্রেতারা। এবারের ঈদে পাকিস্তানি পোশাকের পাশাপাশি ফার্সি সালোয়ার ও গারারায় দেখা যাচ্ছে নতুন ট্রেন্ড। বিক্রেতারা বলছেন, নতুন সরকার আসায় ফিরেছে ক্রেতাদের আস্থা। বেচাকেনা এখনও তেমন জমে না উঠলেও তাদের আশায় ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়বে বিক্রি। ঈদের ফ্যাশনে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। পাকিস্তানি থ্রি পিসের পাশাপাশি ট্রেন্ডে রয়েছে ফার্সি সালোয়ার ও গারারা। নান্দনিক নকশা আর আরামদায়ক কাপড়ের মেলবন্ধনে তরুণীরা খুঁজে নিচ্ছেন তাদের ঈদের পরিপূর্ণ সাজ ও স্বস্তি। আমি এবার ঈদে হলুদ কালার লেহেঙ্গা এবং গোলাপি কালার চাদর কিনেছি। ফার্সি নিয়েছি, অনেক কিছুই নিয়েছি, গারারা সারা। আমি বুটিক্স পরে কমফোর্টেবল ফিল করি, সেই জন্য আমি নিছি, আরামদায়ক মনে হয় আমার কাছে। বাজারে অনেক পণ্যের দাম এখন তুলনামূলক সহনীয় হওয়ায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। গত বছর পড়ছিল হচ্ছে আমার প্রাইস 3500 পড়ছিল, আর সেই হিসেবে এবার কমই পড়ছে। গত বছরের তুলনায় এবার প্রাইসটা অনেক ভালো লাগছে, আর কি কম আছে। সবকিছু সবার সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছু পোশাকের দাম কম থাকলেও এখনো আশানুরূপ ক্রেতার সমাগম নেই। তবে ঈদ যত ঘনিয়ে আসবে ততই বিক্রির গতি বাড়বে, এমন প্রত্যাশা তাদের। প্রোডাক্টের দাম কম, কাপড়ের দাম কম, মেটেরিয়ালসের দাম কম। বাচ্চাদের প্রোডাক্টগুলো সর্বনিম্ন 2500 থেকে 3000, আর বড়দের হচ্ছে স্টার্টিং আপনার 3000। এগুলো ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম আসে আমাদের, ঠিক আছে। আর প্রাইস রেঞ্জগুলো 3 থেকে 7000-এর মধ্যে থাকে। তো বা মানুষের ভিতরে কোনো আতঙ্ক আছে কিনা দেশের বিষয় নিয়ে, এই যে একটা বেচা কিনা দেখতেছেন পুরো দোকান খালি। আশাবাদী যে হয়তো সামনে মাস শেষে হয়তো বেচা কিনা লাগবে। নতুন ট্রেন্ড আর বৈচিত্র্যময় ডিজাইনে জমে উঠেছে এবারের ঈদ বাজার। সময়ের সঙ্গে ফ্যাশনে আসা এই পরিবর্তনই যেন ক্রেতারা খুঁজে নিচ্ছেন তাদের ঈদের বিশেষ আনন্দ। মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।